আমার কেন জানি মনে হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে না, তো তার যে বিভিন্ন কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড একদিক দিয়ে হিসাব করলে এইটাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে পৃথিবীব্যাপী আমেরিকার যে মার্কিন সাম্রাজ্যবাদ এবং তাদের মোড়লিপনা, এটার মনে হয় যে সমাপ্তির শুরু হবে আর কি। অর্থাৎ এই মোড়লিপনা আস্তে আস্তে তাদের স্তিমিত হয়ে যাবে, অর্থাৎ গোটা পৃথিবীব্যাপী যে তাদের সাম্রাজ্য, এটার পতন ঘটতে যাচ্ছে এবং এটা একেবারে খুবই স্পষ্ট দেখা দিবে কিছুদিন পরেই। অর্থাৎ তারা যে মাতবাড়ি সাতবাড়ি করতো, পৃথিবীর বিভিন্ন দেশের আভ্যন্তরীণ বিষয়ে যে হস্তক্ষেপ করতো, এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং আসলে তাদের সেই ক্ষমতাই থাকবে না, তাদের মোড়লিপনা এবং মাতবাড়ি এটা থাকবে বলে আমার কাছে মনে হয় না। কেন এরকম মনে হচ্ছে? আমেরিকার মূল শক্তি কোনটা? আমেরিকার মূল শক্তি কিন্তু ডলার। এটা কিন্তু বুঝতে হবে যে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের যে আন্তর্জাতিক বাণিজ্যগুলো করে, যেমন বাংলাদেশ ভারতের কাছ থেকে কিছু জিনিস কিনবে, তাই না, পেঁয়াজ কিনবে, তো এই পেমেন্টটা করতে হয় কিন্তু ডলারে। আবার ভারত বাংলাদেশ থেকে কিছু পণ্য কিনবে, পেমেন্টটা দিতে হয় ডলারে। বা বাংলাদেশ ভারত উভয়ই মনে করেন যে সৌদি আরবের থেকে তেল কিনবে, পেমেন্ট করতে হয় কিন্তু ডলারে। তো তাই যদি করতে হয় তাহলে এরা ডলার কোথা থেকে পাবে বলেন? এরা তখন ডলার পাইতে গেলে তখন আমেরিকার কাছে মাল বিক্রি করতে হয় এবং তাহলে এরা ডলার পাবে, যেটা অনেকেই আপনারা জানেন। এখন চিন্তা করে দেখেন, আমেরিকা কোথা থেকে ডলার পাবে? সোজা হিসাব, বেশি ভেজাল হলে তারা ডলার ছাপিয়ে ফেলবে। অর্থাৎ স্রেফ কাগজ তারা ছাপিয়ে অনেকটা, একবারে সরলীকরণভাবে বলি, এর ভিতরে আরও অনেক ক্যারিকেচার কারসাজি আছে, বাট সরলীকরণ হচ্ছে এই যে আমেরিকা শুধুমাত্র কিছু ডলার ছাপালেই তারা তা দিয়ে কিন্তু পণ্য কিনতে পারে। এর জন্যে তাদের কোনো দেশে কোনো পণ্য বিক্রি করতে হবে, বিষয়টা এরকম না। এখন চিন্তা করে দেখেন, ঘটনাটা সরলীকরণভাবে এরকম বললে এরকমই যে আসলে সেটা কিন্তু বোঝা যায় আমেরিকার বিশাল বাণিজ্যিক যে মানে ঘাটতি, ওদের কিন্তু বৈদেশিক বাণিজ্যের ঘাটতি হিসাবে উঠতে এখন টোটাল 35-36 ট্রিলিয়নে এগিয়ে দাঁড়িয়েছে। অথচ আমেরিকার বার্ষিক বাজেট কিন্তু 6 থেকে 7 ট্রিলিয়ন ডলার। তাহলে আমেরিকা এই যে বাকি বিশাল পরিমাণ, অর্থাৎ এই যে 30-31 ট্রিলিয়ন ডলার, এটা কোথা থেকে পাইল? এটা কোথা থেকে পেয়েছে জানেন? এটা স্রেফ তারা টাকা একটা বিরাট অংশ ছাপিয়েছে, আর একটা বড় অংশ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের যে বৈদেশিক বাণিজ্যের রিজার্ভ আমেরিকাতে তারা জমা রাখছে। যেমন এই যে চায়না, তারা প্রায় 3 ট্রিলিয়ন ডলারের মতো রাখছে। কিন্তু এইগুলো যদি আমরা যোগ করিও তাহলে দেখা যাবে যে সেটা কিন্তু 35-36 ট্রিলিয়ন হয় না। পৃথিবীর বিভিন্ন দেশের যে রিজার্ভ, এগুলো যোগ করলে সেটা হবে না। আর মনে করেন যে আমেরিকার লোকজন কিছু টাকা পয়সা জমা রাখছে, তাই না, কিন্তু পশ্চিমা দেশের মানুষ টাকা পয়সা জমা রাখে না। এই রকমভাবে হিসাব করলে আপনি যদি বাইরের দেশের যে রিজার্ভ এইটা যোগ করেন, তারপরে আমেরিকার ভিতরকার লোকজনের যে ডিপোজিট সেটা যোগ করেন, তাহলে দেখবেন যে এটা হার্ডলি 20-22 ট্রিলিয়ন ডলার হয়তো যেতে পারে। তাহলে বাকি যে 13-14 ট্রিলিয়ন ডলার, এইটা তাহলে কিভাবে সামাল দিল? বাণিজ্যিক ঘাটতি মানে কি? অর্থাৎ ওই পরিমাণ টাকা আমেরিকা কিন্তু খরচ করে ফেলছে, রাইট? এবং খরচ করে কিন্তু অলরেডি মালামাল বিভিন্ন দেশ থেকে তারা আমদানি করছে বা নিজেরাও হয়তো ভিতর থেকে কিনছে। তাহলে এই এক্সট্রা যে 13-14 যে ট্রিলিয়ন ডলার, এটা তারা কোথা থেকে পেল? এই টাকা তো পৃথিবীর কোনো দেশ তাদের দেশে জমা রাখেনি। তাহলে এইগুলা স্রেফ তারা ড্রাফট করছে, অর্থাৎ তাদের ট্রেজারি যেটাকে বলা হয় ফেডারাল রিজার্ভ, তারা এটা জাস্ট ইস্যু করে দিয়েছে ড্রাফট, তাই না? ড্রাফটের এগেনস্টে পেমেন্ট হয়ে গেছে, অথবা অন্য কথায় সোজা হিসাবে ছাপিয়েছে। তো এইভাবে তারা স্রেফ কাগজ ছাপিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মালামাল তারা তাদের দেশে নিতে পারবে, নেয়। এটা কিভাবে সম্ভব? কারণ এমন একটা সিস্টেম তৈরি করে রাখছে যে সারা পৃথিবী কী করবে, তারা ব্যবসা বাণিজ্য করতে গেলে মোর দ্যান 70% ব্যবসা বাণিজ্য এইভাবে ডলারের মধ্য দিয়ে নির্ণয় করা হয়। এখন এই কথাটা প্রথমে
আমাদের ভালো করে বুঝতে হবে যে ডলার আসলে যেভাবে ফাংশন করে, এটা না বুঝলে আমেরিকার সাম্রাজ্যবাদী এই যে প্রসারণ এটা বোঝা যাবে না, এবং এটা কিভাবে পতন ঘটবে সেটাও বোঝা যাবে না। এখন দেখেন ঘটনাটা কি দাঁড়াচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর পৃথিবীর বিভিন্ন দেশের উপর ট্যারিফ বসানোর যে আইন জারি করছে। নাম্বার 1 অলরেডি কিন্তু আমেরিকা যে 3টা দেশের সাথে একটা নাফটা চুক্তি অর্থাৎ মুক্তবাজার যে অর্থনীতির সাথে যুক্ত ছিল, সেটা কি আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। মেক্সিকো এবং কানাডার উপরে অলরেডি 25% ট্যারিফ ধার্য করে দিয়েছে। 25% ট্যারিফ ধার্য করা মানে কি, কানাডা এখন যে পণ্য আমেরিকাতে রপ্তানি করবে, আমেরিকান গভর্নমেন্টকে কিন্তু 100 টাকার উপরে 25 টাকা কিন্তু কর দিতে হবে আর কি, ওইটাই ট্যারিফ। অর্থাৎ বস্তুত ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা চেষ্টা করছে সেটা হলো যে তার বৈদেশিক বাণিজ্যের যে ঘাটতি এটা পূরণ মিটিগেট করতে চায়। অর্থাৎ ওই কেন্দ্রীয় ব্যাংক দিয়ে ড্রাফট তৈরি করে অথবা ডলার ছাপিয়ে এইটা অভাব না মিটিয়ে বরং তাদের দেশে যে পণ্য ঢোকে তার উপরে যদি ইনকাম করা যায় তাহলে তো ওই বাণিজ্য ঘাটতি কমে। এটা একদিক দিয়ে হিসাব করলে ঠিক, অর্থাৎ রাষ্ট্রীয় ঋণ বাড়লো না, অর্থাৎ তেলের ওই কই মাছের তেল কই মাছ ভাজা আর কি। এবং একই সঙ্গে চায়নার উপরে 10% ট্যারিফ দিয়েছে, তাই না? আর এই যে এখানে বলা হচ্ছে যে ভারতের উপরেও নাকি ট্যারিফ দিবে, অনেকে বলছে যে 100% ট্যারিফ দিবে, অমুক করবে সমুক করবে, নানা কথা আমরা শুনছি, এখনও দেয় নাই কিছু। তো এখন এই যে ট্যারিফ যখন বসাবে তখন যে জিনিসটা ঘটতে যাচ্ছে, এখন অলরেডি আমরা জানি যে পৃথিবীতে ব্রিক্স নামে একটা সংগঠন তৈরি হয়ে গেছে, যার মূল উদ্যোক্তা হলো চায়না, আর সহযোগী হিসেবে আছে কারা, এই যে ভারত, রাশিয়া, তারপরে যে দক্ষিণ আফ্রিকা সহ আরও বেশ কিছু দেশ। এরা এই ব্রিক্স কেন তৈরি করছে? এরা কিন্তু অনেক আগ থেকে ব্রিক্স তৈরি করছে বেসিক্যালি আমেরিকার এই একাধিপত্য, অর্থাৎ তাদের যে ডলারের মাধ্যমে বিশ্ব সাম্রাজ্যবাদী যে ব্যবস্থা এটাকে চ্যালেঞ্জ করার জন্য হাঁটি পা পা করে কিন্তু অনেক দিন ধরে চলছিল। এখন এরা কিন্তু কারেন্সি প্রবর্তনের পর্যায়ে চলে আসছে। এবং এদের মূল লক্ষ্য কী? এদের মূল লক্ষ্য হচ্ছে যে আমেরিকার ওই যে ডলার দিয়ে সব কিছু বাণিজ্য করতে হবে, আর তখন ইচ্ছে না থাকলেও তাদের মালামাল আমেরিকায় পাঠাতে হবে, রপ্তানি করতে হবে, আর আমেরিকা অলমোস্ট ফ্রি অফ কস্ট, ওই যে বললাম যে ড্রাফট দিয়ে অথবা স্রেফ ডলার ছাপিয়ে সেই মালামালগুলো কিনবে। অথচ পৃথিবীর বিভিন্ন দেশের সেই পণ্যগুলো উৎপাদন করতে প্রচুর পরিশ্রম করা লাগে, প্রচুর তাদের যে কাঁচামাল ব্যবহার করতে হয়। যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশের কৃষক কঠিন পরিশ্রম করে মনে করেন যে তাদের ফার্মে এই যে চিংড়ি মাছ উৎপাদন করে, তাই না? তার তো কষ্ট হলো, তো সে এখন এই চিংড়ি মাছগুলো কী করবে? আমেরিকায় রপ্তানি করবে। আমেরিকা কি ডলার দিয়ে কিনবে, তাই না? তো আমেরিকা কিন্তু বেসিক্যালি কিছু কাগজ ছাপিয়ে ডলার বানিয়ে এই বাংলাদেশের এই চিংড়ি মাছ কিনে দিব্যি তারা ভোগ করবে, তাই না? মাঝখান দিয়ে কিন্তু বাংলাদেশের কৃষকের কিন্তু খুব কষ্ট হলো। বাট তারপরেও আমরা কেন এইটা আমেরিকা রপ্তানি করব? কারণ ওই যে ডলার পাইলে ডলার দিয়ে অন্য দেশ থেকে মালামাল কেনা যাবে, এই ফ্যাসিলিটিটা আছে, তাই না? কিন্তু কোনো বড় বড় দেশগুলা যখন তাদের অর্থনীতি বড় হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে, তখন এই দেশগুলো তো তখন আমেরিকার এই যে আধিপত্য মানতে চাইবে না। যেমন চায়না বা ভারত বা দক্ষিণ আফ্রিকা, বিশেষ করে চায়না, এ তো একেবারেই মানতে চাইবে না, বা ভারত তারাও মানতে চাইবে না। ভারতের শক্তিমত্তা চায়নার মতো অত বেশি না, কিন্তু ভিতরে ভিতরে এদের মধ্যে তো ওই চিন্তা চেতনা আছে যে তারা বিশাল বিশাল দেশ, তাদের বিশাল অর্থনীতি, বিশাল জনসংখ্যা, তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, তারা আমেরিকার মাতবাড়ি কেন মেনে নিবে? এবং আমেরিকা মাঝে মাঝে বিভিন্ন কথাবার্তা বলবে, বিভিন্ন ঘটনা ঘটাবে, সেটা মানতে হবে। আবার আমেরিকা কী করে? এই সমস্ত দেশগুলোকে আবার ডিস্টেবল করার জন্যে নানা রকম প্ল্যান ফায়তারা করে। আমেরিকা এই কাজগুলো করে না? করে তো। পৃথিবীর বিভিন্ন দেশে অস্থিরতা তৈরি করার জন্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উস্কে দেয়, এটা করে, ওটা করে, সেটা করে, এগুলো কিন্তু করে। কেন করে? কারণ ভয় দেখায়, অর্থাৎ আমার কথা যদি না শোনো তাহলে কিন্তু তোমাদের দেশের মধ্যে ভজকটও লাগিয়ে দেবো। তো বড় বড় দেশগুলো তো খুব বেশি দিন এগুলো টলারেট করে না।
যে তুমি মানে কাগুজে বাঘ হয়ে আমাদের উপরে হম্বিতম্বি করছো। কাগুজে বাঘ মানে ওই যে ডলার ছাপানো, তো এটা ওই শক্তির বদৌলতে তুমি এই কর্মকাণ্ডটা করছো, এটা তো টলারেট করা যাবে না। এখন ডোনাল্ড ট্রাম্পের আমলে এসে এইটার সমাপ্তি কিভাবে ঘটতে পারে, কারণ এই যে অলরেডি ট্যারিফ ধার্য করছে, হয়তো কানাডা অথবা মেক্সিকো এটার এগেনস্টে খুব প্রতিরোধ গড়ে তুলবে না, কিন্তু চায়নার উপরে সাহস করে 25% ট্যারিফ দেয় নাই, 10% দিয়েছে যাতে চায়না খুব বেশি ক্ষিপ্ত না হয়। আর ভারতের উপরে ট্যারিফ এখনও দেয় নাই, বাট শোনা যাচ্ছে দিবি একটা বড় অঙ্কের। আচ্ছা যদি দেয় তখন ঘটনাটা কী ঘটবে, তখন চায়না এবং ভারত দেখবেন যে আগের যে বৈরিতা এটা অনেকটাই তারা নিরসন করে একত্রিত হবে। প্রাইমারি লেভেলে কিছুদিনের জন্য হয়তো ক্ষতি স্বীকার তারা করবে, কিন্তু তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবে যে ডলার দিয়ে আর তারা ব্যবসা বাণিজ্য করবে না, দরকারে আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্যই করবে না, নিজেরা ব্যবসা বাণিজ্য করবে। এবং তখন তারা তাদের যে ব্রিক্স কারেন্সি, এটা আগে যেমন একটু দেরি হচ্ছিল, এটা খুব দ্রুত তারা চালু করবে। চিন্তা করে দেখেন যে এই যে ভারত বা চায়না, তারা কিন্তু আমেরিকা থেকে খুব বেশি কোনো পণ্য আনে তা কিন্তু না, এবং আমেরিকা থেকে যে ধরনের পণ্য তারা আমদানি করে এই ধরনের পণ্য তারা নিজেরাই এখন উৎপাদন করতে প্রায় সক্ষম। হয়তো কিছু কিছু সফিস্টিকেটেড জিনিস আছে, যেমন টেকনোলজি আছে, কিন্তু এরাও তো টেকনোলজির দিক দিয়ে মানে দিন দিন উন্নত হচ্ছে, তাই না? অর্থাৎ নিজেরাই এক গবেষণা করে টেকনোলজির উন্নতির জন্য প্রাণান্তকর চেষ্টা করছে। অর্থাৎ অন্য কথায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কোনোটাই আমেরিকা থেকে আমদানি করা লাগে না। কিছু টেকনোলজিক্যাল ডিভাইস আছে বা টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে, তো এরা নিজেরাও গবেষণা করে ওইটা গ্যাপ পূরণের চেষ্টা করছে, তাই না? যখন মনে করেন টেকনোলজিক্যাল যে ঘাটতি, এটা যদি এরা নিজেরা ধরেন 70 বা 80% পর্যন্ত নিজেরাই পূরণ করতে যখন পারবে, এবং অলরেডি কাছাকাছি আমার ধারণা চলেও গেছে, তখন আমেরিকা থেকে তো এরা টেকনোলজি আনবে না। তখন তাহলে আমেরিকাতে তো এরা কোনো কিছু রপ্তানি করবে না, আমেরিকা থেকে তো তারা কোনো পণ্য আমদানি করবে না, অর্থাৎ এরা ডলারের জন্য কোনো কিছুই তো করবে না, অর্থাৎ ডলার পাওয়ার জন্য তো এগুলো কোনো কিছু করবে না, তাই না? এবং তখন ভারত, চায়না, তারপরে রাশিয়া নিজেদের মধ্যে বাণিজ্য করবে, এবং তখন এরা ওই সৌদি আরবকেও বলবে যে তোমার কাছ থেকে তেল নিতে পারি, বা আরব দেশগুলোর কাছে বলবে তোমাদের কাছ থেকে তেল নিতে পারি যদি তোমরা ওই ব্রিক্স প্রবর্তিত মুদ্রার বিনিময়ে যদি তোমরা তেল দাও, দেন ডলার দিয়ে আমরা কিনবো না। তো তখন এই মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের তো প্রচুর পণ্য কোথা থেকে আনা লাগে, চায়না থেকে। তো চায়না থেকে যখন পণ্য আমদানি করবে, তো চায়না যদি বলে যে ঠিক আছে ডলারের দরকার নেই, তোমরা আমাকে ব্রিক্স কারেন্সি দিয়ে এটা করো, তাহলে এই চায়না মধ্যপ্রাচ্যের দেশ থেকে ব্রিক্স কারেন্সি দিয়ে তেল আনবে, আবার ওই ব্রিক্স কারেন্সি দিয়ে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো চায়না বা ভারত থেকে পণ্য নিবে। তাহলে কি ডলার সাইড হয়ে গেল না? এখানে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলা বিশেষ করে এই সুবিধাটা মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেলের উপরে ভিত্তি করে, তো সেই 1973-74 সালে আমেরিকা এই যে ডলার কারেন্সিকে বিশ্ব বাণিজ্যের অন্যতম কারেন্সি বানিয়েছিল, তাই না? তখন তো বিশ্ব বাণিজ্যে রাশিয়া কিন্তু তেল নিয়ে হাজির হয় নাই, রাশিয়া তেল নিয়ে হাজির হয়েছে আরও অনেক পরে। এখন রাশিয়া তো বিপুল পরিমাণে তেল গ্যাস উৎপাদন করে, তাই না? তো মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি বলে যে না আমাকে ডলার দিতে হবে, তা না হলে আমরা তেল গ্যাস দেবো না, তখন এই ভারত, চায়না এরা কী করবে, বা দক্ষিণ আফ্রিকা এরা আর কী করবে, রাশিয়ার দিকে ধাবিত হবে। এবং বস্তুত রাশিয়ার এই ক্ষমতা দুর্বল করার জন্যেই, এই তেল গ্যাস সাপ্লাইয়ের এই ক্ষমতা দুর্বল করার জন্যেই কিন্তু ইউক্রেনের সাথে আমেরিকা ওই যে জো বাইডেনের আমলে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। কিন্তু রাশিয়াকে তো ওইভাবে দমন করা তো যায় নাই, এবং হয়তো অতি সত্বর যুদ্ধ থেমেও যাবে। আর রাশিয়ার তেল গ্যাস রপ্তানির যে ফ্লো, এটা তো বন্ধও হয় নাই, ক্ষমতাও কমে নেই। অর্থাৎ রাশিয়ার তেল গ্যাস উৎপাদনের ক্ষমতাটাকে যদি ধসিয়ে দেওয়া যেত, তাহলে আমেরিকার ডলার কিন্তু ওইভাবেই টিকে যেতে পারত। কিন্তু রাশিয়া তো খুবই কৌশলে ইউক্রেনের সাথে গত 3 বছর ধরে খালি যুদ্ধ করেই নাই। তারা যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাও না, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ধসে তো পড়ে নেই। অর্থাৎ তাদের তেল গ্যাস সাপ্লাই দেওয়ার সেই ক্ষমতা কিন্তু এখনও আছে। এখন তেল গ্যাস খুব গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা তো জানি পৃথিবীর অর্থনীতির মূল চালিকা শক্তি, শিল্প বাণিজ্যের চালিকা শক্তি হলো তেল গ্যাস। তো এখন
একমাত্র মধ্যপ্রাচ্য যখন সরবরাহকারী ছিল তখন কিন্তু এটা সম্ভব ছিল না, কারণ মধ্যপ্রাচ্যের ওই দেশগুলো তো পরিপূর্ণভাবে আমেরিকার উপরে তাদের নিরাপত্তার জন্য নির্ভরশীল ছিল, তাই না? তো এখন যেহেতু বিকল্প রাশিয়া মার্কেটে বিশাল শক্তি নিয়ে তারা হাজির নাজির, তো তারা যদি এখন বলে যে আমাদের এই ডলার দেওয়ার দরকার নেই, এবং রাশিয়া অবশ্যই সেটা করবে না, কারণ রাশিয়া তো জানে যে আমেরিকার ষড়যন্ত্রে তারা আজকে এই ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত এবং তাদের অনেক ক্ষয়ক্ষতি করা হয়েছে, তাই না? রাশিয়া তো বসেই আছে যে ডলারকে সাইড করে কিভাবে ব্রিক্স কারেন্সি দিয়ে তার তেল গ্যাস রপ্তানি করা যায়। তাহলে বিশ্ব বাণিজ্যের একটা বিশাল অংশ, মোর দ্যান 50%-এরও বেশি, কিন্তু একেবারে সরাসরি উইদিন 2-3 বছরের মধ্যে আমেরিকান ডলারকে সাইড করে চলে আসতে পারে। আর একবার যখন আমেরিকার ডলারকে সাইড করে চলে আসবে, তখন ইউরোপীয় কান্ট্রিগুলো তারা কি ডলার দিয়ে ব্যবসা করবে নাকি? কারণ তাদেরও তো বিনিময়যোগ্য ইউরো আছে, তাই না? এইটা একেবারে কমে গিয়ে আমেরিকার শেয়ার হয়ে দাঁড়াবে কত? 20-25%-এ। যখন 20-25%-এ চলে যাবে আমেরিকার ডলারের এই বিনিময়যোগ্য ক্ষমতা, তখন এই আমেরিকার আস্তে 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 কিন্তু কি অর্থনীতি সংকুচিত হতে থাকবে, অর্থনীতি ধসে পড়তে থাকবে। বাইরের দেশ থেকে কোনো পণ্য আমেরিকা আর পাঠাবে না কেউ, অর্থাৎ আমেরিকা একটা বিশাল হাতি, সবাই খালি তাকে কি খাবার যোগান দেয়, আর হাতি খালি খায়, হাতি কিন্তু কাউকে কিছু দেয় না। আমেরিকা অনেকটা সেরকম। তো যখন এই খাবার বাইরে থেকে ওই যাওয়া বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ডলারের মাধ্যম যখন আর থাকবে না, তখন তো আর ডলারের জন্য কেউ তো আর আমেরিকাকে খাবার দিবে না। তো তাহলে কি হবে? আমেরিকার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদনের ম্যানুফ্যাকচারিং যে ফ্যাসিলিটিগুলো, এটা কিন্তু খুবই কম। এবং এই বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, যেমন কাপড়, বিভিন্ন ধরনের খাবার, এটা ওটা সেটা, ইলেকট্রনিক্স পণ্য, এই যে জিনিসগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয়, আমেরিকাতে কিন্তু এগুলোর একটাও ম্যানুফ্যাকচারিং কোম্পানি নাই, সবগুলো পৃথিবীর বিভিন্ন দেশে। ডলার যদি বন্ধ হয়ে যায়, দেন ওদের নাগরিকরা কি হবে? চায়না তখন আর ইলেকট্রনিক্স পণ্য আমেরিকা পাঠাবে না, গার্মেন্টস পণ্য পাঠাবে না, তখন হঠাৎ করে আমেরিকায় কিন্তু অর্থনৈতিক ধস নামবে। সুতরাং এই যে ট্যারিফ দিয়ে এই ডোনাল্ড ট্রাম্প যে কৌশল খাটাতে চাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশকে যে ভয়ঙ্কর চাপে ফেলে তাদেরকে আমেরিকার মানে আন্ডারে বশ্যতা স্বীকার করাতে বাধ্য করানোর জন্য যে এক্সট্রাঅর্ডিনারি যে প্রেশার ক্রিয়েট করছে, এটা একেবারে পুরো বুমেরাং হয়ে আমেরিকার শক্তিমত্তাকে পুরো ধ্বংস করে দেবে, আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করে দেবে। আর অর্থনীতি যখন একবার কলাপস করবে, তখন তাদের সামরিক শক্তিও কলাপস করবে। আর গোটা পৃথিবীব্যাপী তাদের যে সাম্রাজ্যবাদী যে শক্তি, যে আধিপত্যবাদী শক্তি, যে নিও কলোনিয়ালিজম, এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইন্টারন্যাশনাল এই পলিটিক্স, এটা সম্পর্কে সে ভালো একজন ব্যবসায়ী হতে পারে, বাট ইন্টারন্যাশনাল পলিটিক্স কিভাবে চলে, সাম্রাজ্যবাদী কলাকৌশলগুলো কিভাবে চলে, এ ব্যাপারে তার ধারণা খুবই কম। এই ব্যাপারে ধারণা বেশি হচ্ছে এই ডেমোক্র্যাটদের, এবং ঠিক সেই কারণে এই ডেমোক্র্যাটরা প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ লাগায় রাখে, যাতে করে তারা আভ্যন্তরীণভাবে ঝামেলার মধ্যে থেকে অর্থনীতিতে বেশি শক্তিশালী হতে না পারে, এবং তারা যেন তাদের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকে। আর মাঝখান দিয়ে ডেমোক্র্যাটরা সারা পৃথিবীব্যাপী আধিপত্য বিস্তার করবে। আর ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা ওই ভেজালের মধ্যে যাব না, আমরা আমাদের দেশ নিয়ে থাকব। কিন্তু সেটাতেও সমস্যা হচ্ছে এই, তখন আর পৃথিবীর অন্যান্য দেশ শান্তির মধ্যে চলে আসলে তারা তখন পুনর্গঠিত হওয়ার সুযোগ পাবে, এবং তখন আমেরিকার এই আধিপত্য দমন করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে, এই যেমন ব্রিক্সের যে গঠন, এই ধরনের গঠন অলরেডি তো হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপগুলো ব্রিক্সকে বাধ্য করবে অতি সত্বর তাদের নিজস্ব কারেন্সি প্রবর্তনে, এবং সেটা দিয়ে বাণিজ্য করার জন্যে, এবং যা হবে বস্তুতে আমেরিকার পতনের একটা মানে চূড়ান্ত পেরেক। ডোনাল্ড ট্রাম্প তার যে প্ল্যান এবং পলিসি নিয়ে সামনে এগোচ্ছে, এটা যদি কন্টিনিউ করে, তাহলে উইদিন 5 years আমেরিকার পতন ঘটবে, এটা বলা যায়। ধন্যবাদ।